হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে সোমবার। আমি জানি আমার গল্পটা আনার কথা ছিল রবিবার দিন, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি আপলোড কোনোভাবেই করে উঠতে পারিনি। চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমি দেখলাম না, এরম করে তো বসে থাকলে হবে না। কিছু না কিছু তো একটা বার করতে হবে। তাই ভাবলাম আরেকবার রিট্রাই করেই দেখি আজকে। যদি নিয়ে নেয়? তাই মনে হলো নিয়ে চলেই আসি। হাইরোগ্লিফিকের দেশের পরবর্তী অংশ। মানে অংশ না, গল্প। তো অনির্বাণ ঘোষের লেখা হাইরোগ্লিফিকের দেশে। আজকে আমরা শুনবো ২২তম গল্প। নাম আখেনাতেন। শুরু করলাম। লাঞ্চ করার পরে আড্ডা মেরে অনেকটা টাইম কেটে গেল। আমাদের বিকেল ৫টা নাগাদ বেরোবার প্ল্যান ছিল, কিন্তু ভবেশদা বলল একটু ওয়েট করে যাও, একজন কালেক্টর আজকে একটা জিনিস দেখাবার জন্য নিয়ে আসছেন। বললাম না, কে জানে, হয়তো একটা দারুণ আর্টিফ্যাক্ট দেখতে পেয়ে যাবে। ৫:৩০ নাগাদ একটা ফোন এলো ভবেশদার কাছে। হ্যাঁ, কতদূর আছেন? আচ্ছা, না, না, গাড়ি নিয়ে আমার বাড়ি অব্দি আসতে যাবেন না। স্টেশনের কাছে বড় পার্কিং লট আছে, ওখানে গাড়ি রেখে একটা রিক্সা নিয়ে আসুন। ঠিকানা তো আছেই আপনার কাছে। ফোনটা রেখে ভবেশদা বললেন, মক্কেল এসে গেছে প্রায়। ভবেশদার বাড়িতে যে লোকটা ঢুকলো তাকে দেখে কেন জানি না অনেকটা অমরেশপুরের মতো লাগলো। ওই কাঁচা পাকা গোঁফ আর লম্বা জুলপির জন্যই মনে হয়। বয়স মনে হলো ৫০-এর কাছাকাছি। বেশ লম্বা, পরনে একটা পোলোর টি শার্ট আর কৌডুরির প্যান্ট। চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ আছে। নমস্কার, আমি শোভন জটালা। আসুন, আমি ভবেশ সামন্ত। জটলার চোখ এবারে আমাদের দিকে পড়েই কুঁচকে গেল। ভবেশদা সেটা খেয়াল করে বললেন, ওরা আমার ভাইয়ের মতো, প্রদীপ্ত আর স্পন্দন। হুম, কিন্তু আমি ভেবেছিলাম আমাদের মিটিংটার প্রাইভেসি থাকবে। আসলে এটা ইতনা সেনসিটিভ আর ট্রিকি ইস্যু যে কারোর ওপরে ভরসা না করে আমি নিজেই এলাম। আপনি চিন্তা করবেন না মিস্টার জটলা, ওরা আমার নিজেরই লোক বলতে পারেন। আপনার সিক্রেটটা এইবারের বাইরে কখনো বেরোবে না। ওহো, ওকে। মুখে ওকে বললেও মনে হলো না শোভনবাবুর খুব একটা পছন্দ হলো না আমাদের উপস্থিতিটা। তবে কথা না বাড়িয়ে ড্রয়িংয়ের রুমের সোফাতে বসলেন। কি খাবেন বলুন? চা না কফি? কুছ নেই, একটু জল দিন, তাহলেই হবে। এক ঢোকে গ্লাসের অর্ধেক জল শেষ করে শোভন জটালা সেটা সামনের টেবিলে রাখলেন। ভবেশদা এবারে বললেন, আপনার সারনেমটা দেখে মনে হয় না আপনি বাঙালি বলে, অথচ দিব্যি ভালো বাংলা বলছেন কিন্তু। হা হা, আমাদের আদিবাড়ি রাজস্থানের সিয়ান জেলায়, বুঝলেন? কিন্তু দাদু চলে এসেছিলেন কলকাতায়। আমি তো নবনালন্দায় পড়েছি, তাই জাতে মারোয়ারি হলেও এখন আদ্যপ্রান্ত বাঙালিই বলতে পারেন। তবে কথার মাঝে একটু অবাঙালি টান মিলতেও পারে। বাহ, বেশ বেশ। তা আপনার যেটা দেখাবার ছিল ওইটা? ও হ্যাঁ। শোভন জটালা এবারে ওর সঙ্গে আনা ব্রিফকেসটা খুললেন। ভেতর থেকে বার করে আনলেন একটা রেক্ট্যাঙ্গুলার চ্যাপ্টা মতো কিছু, বাবল র্যাপ দিয়ে মোড়ানো। এবারে ওটা ভবেশদার হাতে তুলে দিতে দিতে বললেন, একটু সাবধানে হ্যান্ডেল করবেন। খুব ফ্র্যাজাইল আছে কি না? গত ২০ বছর ধরে আমি এমন জিনিস নিয়েই ঘাঁটাঘাঁটি করছি মিস্টার জটালা। আপনার কোনো চিন্তা নেই। ভবেশদা উঠে গিয়ে অন্য ঘর থেকে একজোড়া গ্লাভস নিয়ে এলেন। সেটা হাতে পরে নিয়ে বাবল র্যাপটা খুললেন। এবারে দেখলাম তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কালচে মতো স্ল্যাব। দেখে মনে হচ্ছিল পোড়ামাটির তৈরি। তার উপরে খুব ছোট ছোট অক্ষরে কিছু লেখা। আমরা দুজনে ঝুঁকে পড়ে সেটা দেখলাম, কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। ভবেশদা বেশ খানিকক্ষণ লেখাগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপরে জটালার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এটা আরমানার লেটার নয় শোভনবাবু। মানে? এটা ফেক? কি বলছেন কি? আমি অলরেডি এটার জন্য ৬ লাখ অ্যাডভান্স করেছি। যাকে করেছেন তাকে বলুন টাকাটা ফেরত দিতে। আর বলুন খুব কাঁচা একটা কাজ করেছে সে। মিনিমাম একটা পড়াশোনা না থাকলে ফেক জিনিস প্রডিউস করা যায় না। আপনি কি করে শিওর হচ্ছেন যে এটা আসল নয়? এটাই তো আমার কাজ। এই জন্যই আপনি এসেছেন আমার কাছে, তাই নয় কি? এর গায়ে খোদাই করা লিপিগুলো দেখছেন? হ্যাঁ, দেখেছি তো। এটা লেখা আছে ডেমোটিক ভাষায়, যেটা মিশরের সাধারণ মানুষের ভাষা ছিল। তো আসল আরমানার চিঠিগুলো লেখা ছিল কিউনিফর্ম হরফে, আর্কাডিয়ান ভাষায়, আক্কাডিয়ান ভাষায়, যেটা এর থেকে অনেক অনেক আলাদা। যে এই কাজটা করেছে সেটা জানতো না যে এই চিঠির লেখক মিশরীয় নয়, একজন ব্যাবিলিয়ান। শোভন জটালা
এবারে উত্তেজনার চোটে টেবিলে একটা ঘুষি মারলেন। জলের গ্লাসটি আরেকটু হলেই উল্টে পড়েছিল। মাই গড, ভাগ্যিস আপনার খোঁজ পেয়েছিলাম মিস্টার সামন্ত, খুব বাঁচালেন আমাকে এ যাত্রায়। ইটস ওকে, এই জন্যই তো আপনার আশা আমার কাছে। তা তো, তা বটে, তা বটে। আচ্ছা, আপনার কাছে কিছু, এই কথা যখন বলছেন জটালা, তখন ওর চোখ দেরাজের নিচের দিকে তাকায়। না মিস্টার জটালা, আমি কোনো আর্টিফ্যাক্টের কেনাবেচা করি না, আর এইগুলো সব শোপিস, পিতলের তৈরি। ও আচ্ছা। জটলাকে দেখে মনে হলো সামান্য মনক্ষুণ্ণ হলেন। এনিওয়ে, আপনার ফিজটা? ক্যাশে দেওয়ার দরকার নেই, ব্যাংকে ডিটেলস দিয়ে দেবো, ট্রান্সফার করে দেবেন। শোভন জটালা চলে যাওয়ার পরে আমি ভবেশদাকে বললাম, আপনার সত্যি এলেম আছে কিন্তু। কিরকম ঝট করে দেখে বলে দিলেন ওটা ফেক। তোমাদের মনে হচ্ছে ঝট করে বলে দিলাম ভাই, কিন্তু এটার জন্য আমাকে কত বছর পড়াশোনা করতে হয়েছে একবার ভাবো তো। তা ঠিক, কিন্তু ওই মাটির স্ল্যাবটা আসলে একটা চিঠি। বললেন ব্যাবিলিয়ান থেকে এসেছিল। কাকে লিখেছিল? যাকে লেখা হয়েছিল সে ছিল মিশরের এমন একজন ফারাও যাকে প্রায় ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। আবার সেই লোকটারই ফ্যান ছিল অ্যাডলফ হিটলার। সিগমুন্ড ফ্রয়েড ওকে নিয়েই একবার একটা উত্তপ্ত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। আবার ওকে নিয়ে কয়েক বছর আগে ইংল্যান্ডে অপেরাও হয়ে গেল। বাপরে, সেলিব্রিটি লোক তো। কে সে? তুতানখামেনের বাবা, 18th ডাইনেস্টির ফারাও তৃতীয় আমেনহোতেপের মৃত্যুর পরে মিশরের সিংহাসনে আসেন চতুর্থ আমেনহোতেপ। কিন্তু নিজের রাজত্বের 5 বছরের মাথায় এমন একটা কিছু উনি করে বসলেন যাতে গোটা দেশটাই কেঁপে উঠল। ততদিন অবধি দেশ জুড়ে ছিল অজস্র দেবদেবী, আইসিসিস, হোরাস, মাত, ওরাইসিস, আনুবিস। আর তাদের সবার ওপরে ছিলেন আমুন। থেবসে আমুনের মন্দিরে স্বয়ং ফারাও পুজো দিতে যেতেন। কিন্তু চতুর্থ আমেনহোতেপ ঠিক করলেন যে এতগুলো দেবদেবীর আর দরকার নেই, একজনকে পুজো করলেই হবে। একেশ্বরবাদ? একদম ঠিক ধরেছ স্পন্দন ভাই, একেশ্বরবাদই বটে। যেমন মুসলিম বা খ্রিস্টান, যেমন ছিল আমাদের ব্রাহ্ম ধর্ম। আমিনতে পুজো করতে শুরু করলেন দেবতা আতেনের। ইনি সূর্যের দেবতা। অন্যান্য দেবতার মতো এর কোনো মানুষ বা পশুর রূপ নেই, শুধুমাত্র একটা গোল চাকতিতেই বোঝায় আতেনকে। রাজা রাতারাতি নিজের নাম বদলে ফেললে রাখলেন আখেনাতেন, যার মানে আতেনের জীবন্ত আত্মা। রাজা আখেনাতেন আর রানী নেফারতিতি নাকি এই পৃথিবীর 2 নরনারী যারা আতেনের সঙ্গে কথা বলতে পারতেন। শুধুমাত্র তো নিজের নাম বদলালে হবে না, দেশের মানুষের মনেও সেই ধর্মীয় বিশ্বাস ঢুকিয়ে দিতে হবে। তাই আখেনাতেনের নির্দেশে মিশরের বড় বড় মন্দিরগুলোতে আমুন, হোরাস, মাত এদের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। কার্নাকে আর লাক্সরে তৈরি করা হলো আতেনের নতুন মূর্তি। তারপর দেবতা আতেনের পুজো করছেন আমেনহোতেপ। তারপরে রাজার খেয়াল হলো যে নিজের একটা নতুন রাজধানীরও দরকার। সেই মতো জায়গা খোঁজা শুরু হলো। ফারাওয়ের মনে ধরল নীল নদের পূর্ব পারে নদী থেকে কয়েকশো মাইল দূরে একটা 3 দিকে পাহাড়ে ঘেরা মরুভূমি, নাম আরমানা। এটাই সেই আরমানা লেটারের আরমানা। হ্যাঁ, কিন্তু নদী থেকে এত দূরে রাজধানী, ফারাওয়ের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? না ভাই, এর মতো বুদ্ধিমান ফারাও মিশরের ইতিহাসে আর দুটো নেই। আখেনাতেন বুঝতে পেরেছিলেন যে পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির করলেও মানুষের মনের কোণে সেই দেবদেবীরাই রয়ে যাবে। তাই এমন একটা জায়গা চাই যেখানে আগে কখনো কোনো মন্দিরের অস্তিত্বই ছিল না। সেখানে তৈরি হবে দেশের সবচেয়ে বড় আতেনের মন্দির। সেই মন্দিরকে ঘিরে তৈরি হবে ফারাওয়ের নতুন রাজধানী। যেমনি ভাবা তেমনি কাজ। প্রস্তাবিত রাজধানীর সীমানায় বসিয়ে দেওয়া হলো অনেকগুলো পাথরের স্টেলা। তার প্রতিটাই একটাই জিনিস খোদাই করা, দেবতা আতেন তারট গোল চাকতি নিয়ে। সেই চাকতি থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসছে তাদের প্রান্তগুলো হাতের চেটোর মতো। তারা আশীর্বাদ করছে ফারাও আখেনাতেন ও আর ওর স্ত্রী নেফারতিতিকে। দেশের সেরা আর্কিটেক্টদের কাজে লাগানো হলো। শ্রমিকদের দিনরাত একটানা খাটিয়ে মাত্র 5 বছরের মধ্যে বানিয়ে ফেলা হলো নতুন রাজধানী। ফারাও এর নাম দিলেন আখেনাতেন, যার মানে দিগন্তের সূর্য। আখেতানেন একটা দারুণ প্ল্যানেট শহর ছিল বুঝলে। সেখানে ছিল বিশাল বড় রাজপ্রাসাদ, রাজার খাস লোকেদের জন্য বিলাসবহুল বাড়ি, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের জন্য অফিস, সাধারণ মানুষদের জন্য বানানো একতলা ঘর। শহরের মাঝ বরাবর ছিল বড় রাজপথ। নদী অনেক দূরে থাকার জন্য আখেতনাতেন তার নীল নদের মধ্যে বানানো হয়েছিল আরেকটা চওড়া রাস্তা। পশুদের পিঠে করে প্রতিদিন সেই পথে আসতো শহরের প্রয়োজনীয় জল।
30,000 জন মানুষ বসবাস করত সেই শহরে। আর আতেনের মন্দির, এটার কথাই বলতে যাচ্ছিলাম। আতেনের মন্দিরের প্ল্যানটাও ছিল বেশ অদ্ভুত রকমের, বুঝলে? কয়েক মাইল জুড়ে একটা আয়তাকার জায়গার মধ্যে ছিল এটা। মন্দিরের প্রবেশপথে ছিল পাথরের তৈরি বিশাল গেট, কিন্তু ভেতরের কোনো বাড়ি ছিল না। আত্মেনের গোল চাকতি রাখা ছিল খোলা আকাশের নিচে, সেখানেই পুজো হতো দেবতার। দেবতার সামনে ছিল 791টা পাথরের তৈরি বেদি, রোজ সেই বেদি ভরে উঠত নৈবেদ্যতে। অদ্ভুত লোক ছিলেন বটে আখেনাতেন। এত রাডিকাল একটা কিছু করার কথা ভাবলেন কি করে? এ তো কিছুই নয় ভাই। আখেনাতেনের ইচ্ছাতে মন্দিরের গায়ে যে সমস্ত ছবি কোথায় করা হলো, শুধু তা দেখেই দেশের মানুষ চমকে উঠেছিল। সাধারণত সেখানে থাকতো ফারাওদের বিজয় গাথা, এবারে সেখানে জায়গা পেল খুব সাধারণ মানুষের জীবন, প্রকৃতির ছবি। ফারাওয়ের নিজের ছবিও খোদাই করা হলো একদম অন্যভাবে, অন্যদের মতো দেবতার উপাসনা করার মতো নয়, বা রথে দাঁড়িয়েও নয়। মিশরের মানুষ দেখলো ফারাও আখেনাতেনের অন্দরমহলের একটা ছবি। সেখানে রাজা বসে আছেন ওর রানী নেফারতিতির সঙ্গে, ওদের কোলে ওদের 3 কন্যা, তাদের আদর করে চুমু খাচ্ছেন রাজা রানী। আখেনাতেনের মূর্তিও ছিল বাকি ফারাওদের থেকে একদম আলাদা, বুঝলে? গুগলে আখেনাতেন বলে সার্চ করে একটা ছবি দেখো, তাহলেই বুঝতে পারবে। সত্যি দেখলাম ফারাওয়ের মূর্তিটা অদ্ভুত রকমের। এ কি, এরকম উদ্ভট কেন? উদ্ভট নয় ভাই, খুব সম্ভবত এটাই কোনো ফারাওয়ের সবচেয়ে ঠিকঠাক রিফ্লেকশন। বাকিরা নিজেদের দেবতা বানানোর জন্য এতটাই ব্যস্ত ছিল যে তাদের সবার মূর্তি হতে একই রকমের, গোল মুখ, চোখ, চওড়া কাঁধ, মেদবর্জিত শরীর। অথচ ওদের কারোর মামির সঙ্গে এই আদল কখনো মেলেনি। কিন্তু আখেনাতেন চেয়েছিলেন দেশের মানুষ তার আসল রূপটাকেই মনে রাখুক। তাই ওর মূর্তিতে লম্বাটে নাক, মুখ, সামনের দিকে এগিয়ে আসা থুতনি, মোটা ঠোঁট। আরমানা শহরের বাউন্ডারিতে ফারাও আর নেফারতিতির ছবি আঁকা যে স্টেলা ছিল, সেটা লক্ষ্য করলে আরো দেখতে পাবে যে ফারাওয়ের চওড়া কোমর, নিয়াপাতি ভুঁড়ির অভ্যাস। আখেনাতেনের মমি পাওয়া গিয়েছিল ভ্যালি অফ দ্য কিংসের 55 নম্বর টুম্বে। 2007 সালে সেই মমির যখন সিটি স্ক্যান করা হয়, তখন দেখা যায় যে এইসব ছবি মূর্তির সঙ্গে আসল মানুষটার হুবহু মিল। পিজি এবারে খুব একটা কাজের কথা বলল। কিন্তু একটা কথা বলুন ভবেশদা, আখেনাতেনের পরেও তো অনেক ফারাও এসেছেন, রামেসিস যেমন। তাদের গল্প বলার সময় তো কখনো আতেনের কথা বলেননি, আখেনাতেনের শহরের কথাও শুনিনি। হ্যাঁ, শোনোনি। তার কারণ হলো আখেনাতেন মারা যাওয়ার পরে ওর লেগাসি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। আতেন দেশের একমাত্র আরাধ্য দেবতা হওয়ার ক্ষতি হয়েছিল বাদবাকি মন্দিরের পুরোহিতদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমুনের পরিবারের পুরোহিতরা। ওদের প্রতিপত্তি কমে গিয়েছিল, মন্দিরের রেভিনিউ বলেও কিছু ছিল না আর। 17 বছর রাজত্ব করার পরে 1336 বিসিতে আখেনাতেন মারা যান। তারপরে মাত্র 3 বছরের জন্য ফারাও হয়েছিলেন ওর ভাই স্মেনখেরে। তিনিও মারা গেলে পরে ফারাও বানিয়ে দেওয়া হয় 10 বছরের তুতানখামেনকে। এই সময় আমুনের মন্দিরে পুরোহিতরা আবার হাল ধরেন, তুতানখামেনের নাম বদলে রাখা হয় তুতানখামুন। আতেনের সব মন্দির ভেঙে ফেলা হয়। তুতানখামেনের পরে ফারাও হোরেমহেব, আর তারপরে দ্বিতীয় রামেসিস সিস্টেমেটিকলি ফারাও আখেনাতেনের সব মূর্তি ভেঙে মাটির তলায় পুঁতে দেওয়ার ব্যবস্থা করেন। কোনো রকম ডকুমেন্ট ওর নামে রাখা হয়নি। ওদের কাছে আখেনাতেন ছিলেন শয়তান, ওর সময়টা ছিল অভিশপ্ত, তাই তার কোনো চিহ্ন আর তারা রাখতে চাননি। আর আখেনাতেন শহরের কি হলো? তুতানখামেন রাজা হওয়ার 4 বছরের মধ্যে আখেনাতেনের শহর খালি করে রাজধানী আবার সরিয়ে নিয়ে আসা হয় থেবসে। পরিত্যক্ত শহরকে গ্রাস করে মরুভূমি। 1891 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট ফ্রিডার স্পেট্রি আবার এই শহর খুঁজে বের করেন। আর আরমানা চিঠিগুলোর কথা বললেন না? ও হ্যাঁ, সে এক মজার গল্প, বুঝলে। 1887 সালের একটা শীতের সকাল, আরমানার বাড়ির নিচে এক মহিলা জ্বালানি খুঁজছিলেন। আখেনাতেন শহর তৈরির সময় যে কাদামাটির ইট ব্যবহার করা হতো বহু বছর পর মাটির নিচ থেকে, সেটাই ভালো জ্বালানির কাজ করত। না জেনে বুঝে সেই ইটই গ্রামের মানুষ বালি খুঁড়ে তুলে নিয়ে যেত উনুন ধরানোর জন্য। সেই ইট খুঁজতে খুঁজতে মহিলাটির হাতে এসে পড়ে একটা ভাঙাচোরা কাঠের বাক্স। সেই বাক্সতে ছিল প্রায় 400 খানা পোড়ামাটির তৈরি ট্যাবলেট। এর মূল্য সেই মহিলা বুঝতে পারেনি, তাই গ্রামেরই একজনের কাছে মাত্র 20 ইজিপশিয়ান মুদ্রার বিনিময়ে সে গোটা বাক্সটা বিক্রি করে দেন। সেই লোকটা আবার বাক্সটা নিয়ে হাজির হন লাক্সরে এক অ্যান্টিক ডিলারের কাছে। সেই ডিলার
এবারে এক একটা ট্যাবলেট চড়া দামে বিক্রি করতে থাকে চোরা বাজারে। ব্রিটিশ মিউজিয়ামের ইজিপশিয়ান ডিপার্টমেন্টের কিউরেটর ওয়ালিস বাজ সে সময় লাক্সারেই ছিলেন। তার হাতে এসে পৌঁছায় কয়েকটা ট্যাবলেট। ওয়ালিস বাজ কিউনিফর্ম লিপি পড়তে পারতেন। ওই ট্যাবলেটগুলো পড়ে বুঝতে পেরে যান এর ঐতিহাসিক গুরুত্ব। প্রতিটা পোড়ামাটির স্ল্যাবই এক একটা চিঠি, যেগুলো মিশরের আশেপাশের ছোট ছোট প্রতিবেশী দেশের রাজারা লিখেছিলেন আখেনাতেনকে। সেখান থেকে ফারাওয়ের ফরেন পলিসির সম্পর্কে একটা দারুণ ধারণা পাওয়া যায়। পরে মোট ৮৮খানা আরমানা লেটার ওয়ালিস বাজ উদ্ধার করে পাঠান ব্রিটিশ মিউজিয়ামে। আর কিছু আর কিছু চিঠি আছে কায়রো, বার্লিন আর লুভর মিউজিয়ামে, যেগুলোর চোরাচালান আগেই হয়ে গিয়েছিল। সেগুলোর কোনো পাত্তা এখন আর পাওয়া যায় না। শোভন জটালা ভেবেছিলেন যে তেমনই একটা ট্যাবলেট হয়তো ওর কাছে এসে গেছে। আচ্ছা, এবারে কেসটা ভালোভাবে বুঝলাম। হুম। সবশেষে আর একটা ইন্টারেস্টিং গল্প তোমাদের বলে রাখি। এটা না বললে আখেনাতেনের কথা শেষ হবে না। সেটা হলো ওর স্ত্রী নেফারতিতির কথা। পিচি সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ শুনেছি, উনি নাকি দারুণ সুন্দরী ছিলেন। নেফারতিতি থেকে লিজ টেলর, যে কোনো সুন্দরী মহিলাকেই দেখেছি তুমি চেনো পিজি ভাই। আখেনাতেনের রানী সত্যিই ছিলেন অসামান্য সুন্দরী। নেফারতিতি শব্দের মানেই হলো দ্য বিউটিফুল ওয়ান হ্যাজ কাম। ফারাও আমেনহতেপ তার স্ত্রীকে প্রচণ্ড সম্মান দিতেন। ফারাওয়ের অধিকাংশ ছবিই থাকতো স্ত্রীর সঙ্গে। নিজের স্ত্রীর সঙ্গে সঙ্গে স্ত্রীকেও দেবতা আতেনের দূত হিসেবে পরিচয় দিতেন আখেনাতেন। এমনকি নেফারতিতির নামের দুটো কার্তুজও পাওয়া যায়, যে কার্তুজে শুধুমাত্র ফারাওদের নাম লেখারই চল ছিল। মানে ভদ্রমহিলা খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন তার বলতে। তো আসল গল্প যেটা বলবো বলছিলাম, ১৯১২ সালে জার্মান আর্কিওলজিস্ট লাডউইগ বুকার্ড আখেনাতেন শহরের রুইনের মধ্যে একটা ভেঙে পড়া বাড়ি খুঁজে পান। সেটা ছিল রয়্যাল স্কাল্পচার তুতমোসের। সেই বাড়িতে বিশাল বেডরুম, বাথরুম, স্টোরেজ প্লেস ছাড়াও ছিল একটা ওয়ার্কশপ। আর এই ওয়ার্কশপেই বুকার্ড খুঁজে পান স্বয়ং রানী নেফারতিতির একটা দারুণ আবক্ষ মূর্তি, চুনাপাথরের তৈরি, তার উপরে জিপসামের প্লাস্টার করা। রানী যে কি দারুণ সুন্দরী ছিলেন সেটা এই মূর্তি দেখেই বোঝা যাচ্ছে। ১৯৩৩ সালে ইজিপ্ট গভর্নমেন্ট জার্মানির কাছ থেকে এই মূর্তি ফেরত চান, কিন্তু হিটলার বেঁকে বসেন। ওর ইচ্ছা ছিল শুধুমাত্র ইজিপশিয়ান আর্টিফ্যাক্ট নিয়ে একটা বিশাল মিউজিয়াম বানানোর, আর সেই মিউজিয়ামের ঠিক মাঝখানে একটা ঘরে থাকবে নেফারতিতির সেই মূর্তি। তবে এই মূর্তির অদ্ভুত একটা রহস্য আছে জানো, যেটার কিনারা করার জন্য আজও আর্কিওলজিস্টরা ইতিহাস হাতড়ে বেড়াচ্ছে। এখানেও রহস্য কি সেটা? নেফারতিতির মূর্তির গোটা রং করা হলেও ডান চোখটা ছিল আলাদাভাবে পাথরের তৈরি, তার উপরে আঁকা কালো পিউপেল। আর বাঁ চোখটা, ওখানেই তো রহস্য। সেখানে শুধু চোখের কোটরটাই আছে। নেফারতিতির মূর্তির বাঁ চোখটা কোথায় সেটা কেউ জানে না। বন্ধুরা, অদ্ভুত একটা জায়গায় আমরা শেষ করছি। মানে আখেনাতেন গল্পটাই শেষ হচ্ছে অদ্ভুত একটা জায়গায়। এখন অবশ্যই প্রচন্ড পরিমাণে আমাদের কিউরিসিটি, নেফারতিতির চোখটা কোথায় বা এরপরে কি হলো। তো তোমাদের কেমন লাগছে জানিও। আমি আবার খুব শিগগিরই নিয়ে আসছি পরের গল্পটা। ততক্ষণ যেন ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।